দিনটি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রামের আকাশে তখন ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক মিনিট বাকি। নিস্তব্ধ সার্কিট হাউসের চারপাশটা যেন এক অদ্ভুত চাদরে ঢাকা। ঠিক তখনই এই নিস্তব্ধতা ভেঙে ঝাঁঝরা হয়ে গেল ভারী মেশিনগানের বুলেটের শব্দে। বৃষ্টির মতো ধেয়ে আসা গুলি আর বুটের আওয়াজে কেঁপে উঠল পুরো চট্টগ্রাম। রক্তের সাগরে ভেসে গেলেন আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নির্মম, পৈশাচিক এবং রক্তাক্ত ট্র্যাজেডি। কিন্তু দীর্ঘ ৪৫ বছর ধরে সেই নির্মম হত্যাকাণ্ডের বহু কুশীলব আর নেপথ্যের মাস্টারমাইন্ডরা পর্দার আড়ালে লুকিয়েছিল। ভেবেছিল এই পাপের ইতিহাস বুঝি মহাকালের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু না। সময়ের চাকা ঘোরে, আর পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন বিচার থেকে পালানোর কোনো পথই থাকে না। আজ ২০২৬ সালের ১৬ই জুলাই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি বাবার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সোচ্চার। ফলাফল, আজ ১৬ই জুলাই বৃহস্পতিবার ঢাকার বুক থেকে ধেয়ে এলো এক ঐতিহাসিক এবং বিস্ফোরক খবর। দীর্ঘ ৪৫ বছর ধরে ফেরারি থাকা, আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত খুনি, সামরিক বাহিনীর চাকরিচ্যুত এবং পলাতক মেজর মোজাফফর হোসেনকে অবশেষে খাঁচায় পড়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। প্রযুক্তির জাল আর গোয়েন্দা নজরদারির এক অবিশ্বাস্য ল্যান্ডমার্ক ক্র্যাকডাউনে আজকে আটক করা হয় ধূর্ত এই খুনি। এতদিন কোন অন্ধকারের সুরঙ্গে লুকিয়েছিল, কিভাবে সে বছরের পর বছর দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখালো, সেই ইনসাইড স্টোরি যেমন আজ উন্মোচিত হচ্ছে, ঠিক তেমনি এই মেগা গ্রেপ্তারির পর অবধারিতভাবে সামনে চলে আসছে ৪৫ বছর আগের সেই রহস্যময় মে মাসের রাজনৈতিক ষড়যন্ত্রের একটি লোমহর্ষক অধ্যায়। ডিবি পুলিশ তাকে আটকের পর সমস্ত আইনি এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে, যা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং কোর্ট মার্শালের রায় কার্যকরের পথকে প্রশস্ত করল। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে আজ কোটি কোটি জনতার মনে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে, তা হল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কার নকশা কাজ করেছিল। রাজনৈতিক বোদ্ধা এবং তৃণমূলের লাখো ভক্ত আজ স্পষ্ট ভাষায় আঙ্গুল তুলছেন প্রতিবেশী দেশ এবং সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দিকে। একটু পেছনে ফিরে তাকালে ইতিহাসের সেই অবিশ্বাস্য সমীকরণটি মেলাতে সুবিধা হবে। বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের রাজনৈতিক ভারসাম্য ফেরানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পূর্ণ উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু কথায় আছে, বিষাক্ত সাপের স্বভাব যেমন কোনোদিন বদলায় না, ঠিক তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও সেই উদারতার প্রতিদানে এসেছিল চরম বিশ্বাসঘাতকতার মাধ্যমে। রাজনৈতিক মহলের তীব্র গুঞ্জন এবং ভূরাজনৈতিক বিশ্লেষণে স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার পূর্বেই ওপার বাংলায় বসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ও ব্লুপ্রিন্ট ষড়যন্ত্রের জাল বুনেছিল। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেন। আর কি অদ্ভুত এবং ভয়ঙ্কর কাকতালীয় বিষয় দেখুন, তার দেশে ফেরার ঠিকমাত্র ১৩ দিনের মাথায় অর্থাৎ ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে নির্মমভাবে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ১৩ দিনের ব্যবধান কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি ভারতের মাটিতে বসে চূড়ান্ত করা সেই ভয়ঙ্কর পরিকল্পনারই বাস্তব রূপ? এখানেই শেষ নয়, ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল এবং রহস্যময় তথ্যটি লুকিয়ে আছে সেই ৩০শে মে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে। যেদিন চট্টগ্রামে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়, ঠিক সেই ভোরের আলোয় আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে হন্যে হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন স্বয়ং শেখ হাসিনা। বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে সীমান্তে পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড এবং একজন প্রখর চতুর নারী পুলিশের হাতে নাতে ধরা পড়েন তিনি। স্বভাবতই আজ ৪৫ বছর পরে এসেও সেই স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের মনে বজ্রকণ্ঠে প্রশ্ন জাগে, জিয়া হত্যাকাণ্ডের দিন ভোরেই কেন শেখ হাসিনাকে বোরকা পরে নিজের পরিচয় লুকিয়ে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের দিকে পালাতে হয়েছিল। দেশের ভেতরে যদি কোনো বিশাল গডফাদারের ইশারা এবং আন্তর্জাতিক লবিংয়ের গ্রিন সিগন্যাল না থাকত, তবে দেশের রাষ্ট্রপ্রধান খুনের ঠিক এই মুহূর্তে দেশের একজন শীর্ষ নেত্রীর এভাবে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার নেপথ্যে কারণ কি? এই একটি ঐতিহাসিক তথ্যই প্রমাণ করে যে জিয়ার রক্তে রঞ্জিত সেই ভোরের পুরো ঘটনার আগাম নকশা শেখ হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে পৌঁছানো ছিল। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই রক্তাক্ত ভোরের নিস্তব্ধতায়, যা আজও প্রত্যক্ষদর্শীদের বয়ানে রুদ্ধশ্বাস এক থ্রিলারের মতো মনে হয়। তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী, যার সরকারি বাসভবন ছিল ডিসি হিলে, যা সার্কিট হাউস থেকে মাত্র ১ মাইল দূরে অবস্থিত, এই সার্কিট হাউসেই খুন হয়েছিলেন জিয়াউর রহমান। ভোরের দিকে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ একঝাঁক মেশিনগানের তীব্র আওয়াজে তার ঘুম ভেঙে যায়।
বাসভবনের নিরাপত্তারক্ষী হন্তদন্ত হয়ে ছুটে এসে জানায়, স্যার, গুলির শব্দগুলো অন্য কোথাও থেকে নয়, সরাসরি সার্কিট হাউসের দিক থেকেই ভেসে আসছে। এর কিছুক্ষণের মধ্যেই সার্কিট হাউস সংলগ্ন সরকারি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে আত্মগোপন করে থাকা সহকারী প্রোটোকল অফিসার মুস্তাক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জেলা প্রশাসককে ফোনে জানান, স্যার, সর্বনাশ হয়ে গেছে। ভোর 4টের দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সার্কিট হাউসের মূল চত্বরে ঢুকে পড়েছে। তিনি টেবিলের নিচ থেকে ভারী বুটের কর্কশ শব্দ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আওয়াজ এবং একের পর এক ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পাচ্ছেন। এর কিছুক্ষণ পরেই বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন যে আমাদের প্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর নেই, ঘাতকেরা তাকে নির্মমভাবে খুন করেছে। খবর পাওয়া মাত্রই কোনো প্রোটোকল বা নিরাপত্তার তোয়াক্কা না করে বিভাগীয় কমিশনারকে সাথে নিয়ে সার্কিট হাউসে যান জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। সার্কিট হাউসের বিশাল প্রধান ফটকটি হাঁ করে খোলা পড়ে আছে। সেখানে কোনো কার্যকর ডিউটি বা প্রহর নেই, এমনকি সেনাবাহিনীর কোনো টহল দলও উপস্থিত নেই। পুরো চত্বর যেন এক ভুতুরে নীরবতায় খাঁ করছে। ভবনের উপরতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের দরজার ঠিক সামনে গিয়ে তাদের চোখ আটকে যায়। সেখানে মেঝেতে পড়েছিল একটি নিথর দেহ, যা সাদা চাদরে ঢাকা। চাদরটি সরাতেই ভেসে ওঠে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের রক্তাক্ত চেহারা। তবে সেই ঘটনার নেপথ্যের প্রকৃত সত্য আজ ৪৫ বছরেও পুরোপুরি আলোতে আসতে দেওয়া হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, জিয়ার সেই চট্টগ্রাম সফরটি ছিল অত্যন্ত আকস্মিক এবং গোপনীয়। জেলা প্রশাসকের বিবরণ অনুযায়ী জিয়াউর রহমান প্রতি মাসেই পার্বত্য অঞ্চলের সেনা ক্যাম্প এবং শান্তিবাহিনী দমনের তদারকি করতে চট্টগ্রামে আসতেন। কিন্তু ১৯৮১ সালের মে মাসের এই সফরটির প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। এর মাত্র ২ সপ্তাহ আগেই তিনি কক্সবাজারে এক বিশাল সেনা মহড়া পরিদর্শন করে গিয়েছিলেন। ফলে এত দ্রুত তিনি চট্টগ্রামে আসবেন এমন কোনো আগাম বার্তা বা ইঙ্গিত স্থানীয় সিভিল প্রশাসনের কাছে ছিল না। হুট করেই ঢাকা থেকে জানানো হয় অত্যন্ত জরুরি রাজনৈতিক সংকটের কারণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে আসছেন, এবং সফরটি সম্পূর্ণ রাজনৈতিক হওয়ায় কোনো প্রোটোকল বা সরকারি কর্মসূচি রাখা হয়নি। এই জরুরি কারণটি ছিল চট্টগ্রাম বিএনপির ভেতরের তীব্র অভ্যন্তরীণ কোন্দল। সে সময় চট্টগ্রামের স্থানীয় নেতৃত্ব ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, যার এক পক্ষের পেছনে ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষকে মদত দিচ্ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। এই একই গ্রুপিং কিন্তু বিএনপির ভিতরে এখনও আছে, এবং তারেক রহমানকে নিয়ে এজন্যই বারবার শঙ্কা প্রকাশ করছেন কর্নেল অলি আহমেদ। তো এই দুটি গ্রুপের কর্মী সমর্থকদের মারামারি আর রাজপথের সংঘর্ষ এতটাই চরম আকার ধারণ করেছিল যে শহরের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নাজেহাল হয়ে পড়েছিল। মূলত এই দলীয় কোন্দল মেটাতে এসেই শহীদ হয়েছিলেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতির মৃত্যুর পর সবচেয়ে রহস্যময় নাটকটি ঘটেছিল তার মরদেহ নিয়ে। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সেনাবাহিনীর একটি বিশেষ ঘাতক দল সার্কিট হাউসে এসে জিয়াউর রহমান সহ ৩ জনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে দাফন করে দেয়, যা পরে উদ্ধার করা হয়। আজ দীর্ঘ ৪৫ বছর পর সেই কুখ্যাত খুনি মেজর মোজাফফরের গ্রেপ্তার এবং শেখ হাসিনার বোরকা পরে আখাউড়া সীমান্ত দিয়ে পালানোর অকাট্য সংযোগের এই ঐতিহাসিক সত্য উন্মোচন নতুন বাংলাদেশের বুকে আইনের শাসন এবং ইনসাফ কায়েমের এক নতুন দিগন্ত উন্মোচিত করল। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।